প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আর আজকের অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ ইকবাল বাহার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সিনিয়র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বের ক্লাসে অধ্যায় 7-এর ওপর অর্থাৎ পৃথিবী ও মহাকাশের ওপর ক্রিয়েটিভ প্রশ্ন পড়েছ। সেই অংশ তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছ সেখান থেকে আমি তোমাদের এখন কিছু প্রশ্ন ধরব, দেখি কে কেমনভাবে উত্তর দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন বলার সাথে সাথেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বোঝার সুবিধার জন্য উত্তরগুলো আমিও সাথে সাথে বলে দিব। তাহলে চলো, আমার প্রথম প্রশ্ন ছিল অভিকর্ষ কাকে বলে? পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বলা হয়। আমি আবারও বলছি, পৃথিবী এবং অন্য তার নিকটস্থ কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। দ্বিতীয় প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তৃতীয় প্রশ্ন, ভর কাকে বলে? কোনো বস্তুর ভিতরের মোট পদার্থের পরিমাণকে ভর বলে। চতুর্থ প্রশ্ন, ওজন কাকে বলে? হ্যাঁ, আমি জানি তোমরা এই কোশ্চেনটা সবাই পারো, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। আমি আবারও বলছি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে অনেক বস্তু আছে, কিছু জড়, কিছু জীব। তোমরা কি জানো এই সকল বস্তুদেরকে নিয়ে কি গঠিত হয়? হ্যাঁ, সঠিক বলেছ। তোমরা অবশ্যই ছোট ক্লাসে এটা পড়ে আসছো। এদেরকে নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশে আমরা কি কখনো স্বয়ংসম্পূর্ণ? না, কখনোই স্বয়ংসম্পূর্ণ না। আমরা প্রতিনিয়ত অন্য কিছুর উপর ঋণগ্রস্ত হতেই হয়। কারণ দেখো, যে গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। প্রত্যেকটা প্রাণী একটি অপরটির উপর নির্ভরশীল হতে হয়। তাহলে এই যে নির্ভরশীলতা বা এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা, তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তুতন্ত্র বলি। তোমরা পূর্বেও জানো যে এই যে পারস্পরিক সম্পর্ক, সেটাই হচ্ছে মূলত বাস্তুতন্ত্র। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে কি? হ্যাঁ, সঠিক বলেছ, পরিবেশ ও বাস্তুতন্ত্র। আর তোমরা এই অধ্যায়টা পাবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, অধ্যায় 14। অধ্যায় 14 হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে প্রথমে আমরা জেনে নিই। এই পাঠ শেষে আমরা পরিবেশ কি তা বলতে পারবো, বাস্তুতন্ত্র কি তা ব্যাখ্যা করতে পারবো, বাস্তুতন্ত্রের উপাদান বর্ণনা করতে পারবো, খাদক কি তা ব্যাখ্যা করতে পারবো, বিয়োজক কি তা বর্ণনা করতে পারবো, বাস্তুতন্ত্রের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, একটি পুকুরের বাস্তুতন্ত্র বিশ্লেষণ করতে পারবো। তাহলে দেরি না করে চলো আমরা আমাদের নতুন পাঠ শুরু করি। আজকের পাঠ হবে 1 থেকে 5। এর মধ্যে প্রথমেই আমরা জানব বাস্তুতন্ত্র কি। হ্যাঁ, যে কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। আমি আরেকবার বলছি, যে কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে দুটি, অজীব উপাদান আর হচ্ছে জীব উপাদান। এখন অজীব উপাদান কাকে বলে? হ্যাঁ, বাস্তুতন্ত্রে বসবাসরত
সকল প্রাণহীন বস্তুই হচ্ছে অজীব উপাদান, আর জীব উপাদান হচ্ছে যাদের জীবন আছে। এখানে অজীব উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কি জৈব, আরেকটি হচ্ছে অজৈব উপাদান। অপরদিকে জীব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উৎপাদক, আরেকটি হচ্ছে খাদক, আর তিন নম্বরটি হচ্ছে কি বিয়োজক। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা ব্যাখ্যা করার পূর্বে একটু ছক আকারে দেখে নিই। বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে দুটি, অজীব উপাদান, জীব উপাদান। অজীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অজৈব, জৈব। জীবকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক, বীজযোগ। খাদককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এবার আমরা এগুলোর ব্যাখ্যা জানব। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে অজীব উপাদান কোনগুলো। একটি বাস্তুতন্ত্রে সকল প্রাণহীন বস্তুই হচ্ছে অজীব উপাদান। এই অজীব উপাদানের মধ্যে দুটি আছে, অজৈব, আরেকটি হচ্ছে জৈব। এখন হচ্ছে অজৈব কারা। একটি বাস্তুতন্ত্রে অর্থাৎ কোনো একটি পরিবেশে অথবা কোনো একটি এলাকার আবহাওয়া, জলবায়ু, মাটি, পানি, বাতাস, এগুলো সবই হচ্ছে অজৈব উপাদান। আর হচ্ছে জৈব উপাদান। পচা বা গলিত মৃত দেহাবশেষ হচ্ছে জৈব উপাদান, যা নাকি মাটির সাথে মিশে আমাদের জমি উর্বরতা বৃদ্ধি করে, এগুলি হচ্ছে জৈব উপাদান। যে কোনো একটি বাস্তুতন্ত্রের এই অজৈব ও জৈব উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জানি জীব। আমি প্রথমেই বলেছিলাম যে সকল জীবন্ত প্রাণী অর্থাৎ যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব উপাদান। এই জীব উপাদানগুলোর মধ্যে তাদের প্রকারভেদ অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উৎপাদক, খাদক, বীজযোগ। তাহলে এখন আমরা জানি যে উৎপাদক কারা। একটি বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদই হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদক হচ্ছে তারা যারা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে, তারাই হচ্ছে উৎপাদক। উৎপাদক নিজের খাদ্য নিজে তৈরি করে, আর উৎপাদকের উপর নির্ভর করে বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণীগুলো। তারপরে খাদক। যে সকল প্রাণী উদ্ভিদ উৎস থেকে পাওয়া বিভিন্ন জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে অথবা অন্য প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে খাদক বলা হয়। খাদককে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক ও তৃতীয় স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক কাকে বলে? যারা উদ্ভিদ উৎস খেয়ে জীবন ধারণ করে তাদেরকে প্রথম স্তরের খাদক বলা হয়। এরা মূলত তৃণভোজী নামেও পরিচিত, যেমন গরু, ছাগল ইত্যাদি। দ্বিতীয় স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয়, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদেরকে মাংসাশী নামেও পরিচিত। তৃতীয় স্তরের খাদক, যারা দ্বিতীয় স্তর অথবা প্রথম স্তর খাদক খেয়ে জীবন ধারণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়। কোনো কোনো খাদক আবার সকল স্তরের খাদ্য খেয়ে বেঁচে থাকে, এদেরকে বলা হয় সর্বভুক। যেমন মানুষকে সর্বভুক বলা হয়। যখন মানুষ, এখন প্রশ্ন হলো মানুষকে যখন সর্বভুক বলা হয় কেন বলা হয়? তোমাদের এটা প্রশ্ন হতে পারে, মানুষকে কেন সর্বভুক বলা হয়? মানুষ যখন আলু, ডাল, শাকসবজি খায় তখন সে প্রথম স্তরের খাদক খায়, আবার যখন সে মাছ মাংস খায় তখন সে দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক খায়। এই জন্য মানুষকে সর্বভুক বলা হয়। তাহলে তৃতীয় স্তরের মধ্যে অর্থাৎ তৃতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বক, কচ্ছপ, ব্যাঙ,
মানুষ, এরা সবই হচ্ছে কি তৃতীয় স্তরের খাদক। তারপরে বীজযুগ। বীজযুগ বাস্তুতন্ত্রে পচনকারী পদার্থ নামে পরিচিত। কিছু কিছু অণুজীব, বিশেষ করে ছত্রাক ও ব্যাকটেরিয়া, এই অণুজীবগুলো উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহের উপর ক্রিয়া করে এবং রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে এদেরকে পচাতে বা গলাতে সাহায্য করে, যার ফলে জৈব ও অজৈব পদার্থে পরিণত হয়। এই অংশ থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া কিছু অংশ নিজে খাদ্য হিসেবে ব্যবহার করে, আর বাকি অংশটুকু অর্থাৎ জৈব অংশটুকু মাটিতে মিশে থাকে। এই জৈব অংশ ব্যবহার করে গাছ পুনরায় খাদ্য তৈরি করে বড় হতে সাহায্য করে। অর্থাৎ একটি বাস্তুতন্ত্রকে সচল করতে এই জৈব অংশটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে একটি বাস্তুতন্ত্রে এই অজীব ও জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলেই সচল থাকে। পার্ট 3 থেকে 5, বাস্তুতন্ত্রের প্রকারভেদ। যে কোনো একটি পরিবেশে বাস্তুতন্ত্র দুই রকমের হতে পারে: স্থলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্রকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। এখন আমরা জানব বনভূমির বাস্তুতন্ত্র। বনভূমির বাস্তুতন্ত্রকে অঞ্চলভেদে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমির বাস্তুতন্ত্র। 2, খুলনা সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের বনাঞ্চল। এই দুটি বনাঞ্চলের বাস্তুতন্ত্র তাদের বৈশিষ্ট্যগত দিক দিয়ে ভিন্ন। এখন আমরা জানব খুলনা সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের বনাঞ্চলের বাস্তুতন্ত্র। সুন্দরবন। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এ অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ভাটার কারণে এ অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি। কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এ অঞ্চলে জন্মে। সুন্দরবনের বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামেও পরিচিত। নিচে তোমরা এখন একটি সুন্দরবনের বনাঞ্চলের চিত্র দেখতে পাচ্ছ। এই বনাঞ্চলটি জোয়ার ভাটার কারণে প্লাবিত হয়। জোয়ারের সময় সমস্ত পানিতে ভরে যায়, আবার ভাটার সময় নেমে যায়। সুন্দরবনের মাটি বেশ কর্দমাক্ত, কাজেই এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এই মূলগুলোকে শ্বাসমূল বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে এখন একটি সুন্দরবনের চিত্রের শ্বাসমূল দেখতে পাচ্ছ। এই মূলগুলো অনেকটাই দেখতে খাড়াভাবে উপরের দিকে উঠে আসার মতো। সুন্দরবনের বাস্তুতন্ত্র। এই বনের উৎপাদক হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
যার ওপর অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তোমরা নিচের চিত্রটি লক্ষ্য করো। এগুলো কিন্তু সুন্দরবনের গোলপাতার চিত্র। এই বনের প্রথম স্তরের খাদক পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ ইত্যাদি। এরা সাধারণত উৎপাদককে খেয়ে থাকে। আবার এই বনের দ্বিতীয় স্তরের খাদক বানর, কচ্ছপ, সারস ইত্যাদি। তোমরা এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রথম ও দ্বিতীয় স্তরের খাদক। এই বনের তৃতীয় স্তরের খাদক হলো বাঘ, শূকর ইত্যাদি। এইসব প্রাণীর মধ্যে শূকরকে সর্বভুক বলা হয়, কারণ শূকর সব স্তরের খাবার খায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিত্রল হরিণ, বন্য শূকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি এবং কীটপতঙ্গের একটি আবাসভূমি। এখানে প্রত্যেকটি প্রাণী একে অপরের উপর নির্ভরশীল বলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। এই বন একটি আদর্শ বাস্তুতন্ত্রের উদাহরণ, কারণ এই বনে সকল প্রাণী খুব পাশাপাশি অবস্থান করে এবং একে অন্যকে খেয়ে জীবন ধারণ করে। জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র প্রধানত তিন ধরনের, যথা পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। চিত্রে একটি পুকুরের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। এখানে রয়েছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং মাটিতে রয়েছে বিয়োজক। স্বাদু পানির একটি ছোট্ট পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। পুকুরে রয়েছে অজীব ও জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং কিছু জৈব পদার্থ। জীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং নানা রকমের বীজযোগ। এবার আমরা এগুলোর ব্যাখ্যা জানব। উৎপাদক। উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর পানির উদ্ভিদ। পানিতে ভাসমান নানা ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ কণা, যারা ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। তারা সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এদেরকে উৎপাদক বলা হয়। নিচে তোমরা কিছু উৎপাদকের চিত্র দেখতে পাচ্ছ। প্রথম স্তরের খাদক। নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার কীট, অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী জুপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। এছাড়া ছোট মাছ, শামুক, ঝিনুক, যারা উৎপাদক খায়, তারা প্রথম স্তরের খাদক নামে পরিচিত। দ্বিতীয় স্তরের খাদক। একটু বড় মাছ, ব্যাঙ, এরা দ্বিতীয় স্তরের খাদক। এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, এমনকি
উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবেও গ্রহণ করে না। এরা প্রথম স্তরের খাদকদের খেয়ে থাকে। তৃতীয় স্তরের খাদক, যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে থাকে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে, যেমন কচ্ছপ, বক, সাপ, শোল, বোয়াল, বিভিন্ন বড় মাছ। এরা সবাই তৃতীয় স্তরের খাদক। বীজযোগ, বীজযোগ বিয়োজক নামেও পরিচিত। পুকুরের পানিতে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে। এদেরকে বীজযোগ বা বিয়োজক বলে। এরা পানিতে ভাসমান বা পুকুরের তলদেশে কাদায় বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীর উপর আক্রমণ করে এবং পচনে সাহায্য করে। ফলে উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব ও অজৈব পদার্থ সৃষ্টি হয়। এসব বিয়োজিত উপাদানগুলো আবার পুকুরের উৎপাদক শ্রেণীর জীব খাদ্য হিসেবে ব্যবহার করে। এভাবে একটি পুকুরের বাস্তুতন্ত্র স্বয়ংসম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে একটি পুকুরের স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখে থাকবে যে কিছু উৎপাদক আছে, সাথে আছে ছোট মাছ, ব্যাঙ, বড় মাছ, বক, এমনকি মাটির নিচে কিছু বিয়োজকও দেখতে পাচ্ছ। এই সকল কিছুর সমন্বয়েই একটি পুকুরের বাস্তুতন্ত্র তৈরি হয়। আজকের পাঠ অর্থাৎ পাঠ 1 থেকে 5 এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, উৎপাদক কাকে বলে? তৃতীয় প্রশ্ন, খাদক কাকে বলে? চতুর্থ প্রশ্ন, বীজযোগ বলতে কি বোঝায়? পঞ্চম প্রশ্ন, প্ল্যাঙ্কটন কাকে বলে? ষষ্ঠ প্রশ্ন, জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? সপ্তম প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন কাকে বলে? অষ্টম প্রশ্ন, মানুষকে সর্বভুক প্রাণী বলা হয় কেন? নবম প্রশ্ন, ম্যানগ্রোভ বন কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো আজকের পাঠে আলোচনা করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে, তাহলে এই চ্যাপ্টারের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নিজে থেকে আয়ত্ত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আর কে কতটুকু বুঝতে পেরেছো আমি এখন একটু মূল্যায়ন করে নিব। আমার প্রথম প্রশ্ন ছিল, বাস্তুতন্ত্র কি? আমি উত্তরটা বলে দিচ্ছি। বাস্তুতন্ত্র হচ্ছে যে কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। দ্বিতীয় প্রশ্ন, অজৈব উপাদান কাকে বলে? হ্যাঁ, সঠিক বলছো আশা করি। অজৈব উপাদান হচ্ছে মৃত ও গলিত দেহবিশেষ, তাদেরকেই অজৈব উপাদান বলা হয়। তৃতীয় প্রশ্ন, উৎপাদক কারা? হ্যাঁ, উৎপাদক হচ্ছে বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ, অর্থাৎ সবুজ উদ্ভিদ, যারা সূর্যের আলো ব্যবহার করে
নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকেই উৎপাদক বলে। চতুর্থ প্রশ্ন, বীজযোগ বাস্তুতন্ত্রে কি নামে পরিচিত? হ্যাঁ, বীজযোগ হচ্ছে বাস্তুতন্ত্রে পচনকারী পদার্থ নামে পরিচিত। এবার তোমরা বলবে বাস্তুতন্ত্রে কত প্রকার হয়? হ্যাঁ, সঠিক বলেছ। একটি পরিবেশে বাস্তুতন্ত্র প্রধানত দুই প্রকার, স্থলজ বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্র। আমার সর্বশেষ প্রশ্ন, জলজ বাস্তুতন্ত্র কত প্রকার ও কি কি? প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি। জলজ বাস্তুতন্ত্র তিন প্রকার। একটি হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, দ্বিতীয় হচ্ছে নদ নদীর বাস্তুতন্ত্র, তৃতীয় হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অধ্যায়ের ওপর তোমাদের একটি বাড়ির কাজ যাবে, তা হলো চিত্রসহ একটি জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা করো। আর SW নং হবে 13। তোমরা এই SW টুকু করে তোমাদের স্ব বিষয় শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং শুনেছো। এই অধ্যায়টি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এই অধ্যায়টি অবশ্যই ভালোভাবে বাসায় মুখস্থ করবে। আর আজকের পাঠে যদিও কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।